জয় গুরু, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আলোচনার বিষয় হচ্ছে একজন তান্ত্রিক হতে গেলে, তন্ত্র সাধনা করতে গেলে সেই মানুষটার কী কী গুণ থাকা প্রয়োজন, এটা নিয়ে একটু আলোচনা করব। সংক্ষিপ্তভাবে আলোচনাটা করব। দেখুন, তান্ত্রিক হতে গেলে সব থেকে প্রথম প্রয়োজন হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকতে হবে, প্রচণ্ড ধৈর্য থাকতে হবে। অধৈর্য হলে চলবে না। এটা হচ্ছে গেল 1 নম্বর। 2 নম্বর থাকতে হবে নিজের আত্মবিশ্বাস, কনফিডেন্স। আমাকে এটা করতে হবে। 3য় নাম্বার থাকতে হবে হচ্ছে সেটা আপনার মৃত্যু ভয় থাকা চলবে না। মরার ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে এই জগতে এসে লাভ নেই। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, একটা ছোটোখাটো মন্ত্র আপনি সিদ্ধি করে রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু বড় কিছু পেতে গেলে তো আপনার বড় কোনো সাধনা করতে হবে, এটাই হচ্ছে কথা। আর আরেকটা সব থেকে, এর ভিতর যতগুলো বললাম এর ভিতরে সব থেকে বড় সেটা হচ্ছে গুরু বিশ্বাস। আপনার গুরু ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, কিন্তু গুরুই সব থেকে বড়। গুরু যদি বলে ধর ছাগলা পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা, এই মন্ত্রটা তোর সব কাজ করে দেবে। তো মনে রাখবেন, ওই মন্ত্র সব কাজ করে দেবে আপনার। আর যদি গুরুর প্রতি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। শাস্ত্রে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণের অনেক বাণীতে লেখা আছে, মহাভারতে আমারও দেখা আছে, সেটা হচ্ছে ভগবানের উপরে গুরুর স্থান দেওয়া হয়েছে। ভগবানের কিন্তু উপরে গুরুর স্থান দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে। অনেক জায়গা উল্লেখ করা আছে। দেখুন, ভগবান রাম সেও গুরু ধরেছে, ভগবান কৃষ্ণ তিনিও গুরু ধরেছেন। যত মহামানব মহাপুরুষ যারাই থাকুক না কেন, সবারই কিন্তু গুরু আছে। আমরা অনেক গান গাই না, গুরু বিনা গাইছে গুরু গাবে। গুরু ছাড়া হবে না, গুরু আপনার থাকতেই হবে। তো গুরুর প্রধান ভূমিকা থাকে, তন্ত্র বিদ্যায় প্রধান ভূমিকা থাকে হচ্ছে গুরু। গুরু ছাড়া আপনি কিছু করতে পারবেন না। দেখা গেল আপনি কোনো গুরুর কাছে শিখছেন, শিখতে শিখতে গুরুর কোনো চরিত্র আপনার খারাপ লাগতে পারে, হতে পারে। এটা এমন হতে পারে, আপনার পরীক্ষা নেওয়ার জন্য গুরু অনেক আপনার আঘাত দেওয়ার জন্য অনেক কথা বলতে পারে, কিন্তু আপনার সেটা ভাবলে কিন্তু চলবে না। গুরু যা বলে তাই ঠিক। গুরুর সঙ্গে কোনো করা যাবে না। গুরু যা বলে সেটা মেনে নিতে হবে। কেননা তিনি আপনাকে শেখাচ্ছেন, আপনি তাকে শেখাচ্ছেন না। তো আপনি যে গুরু তাকে মানছেন এমনি কিন্তু মানছেন না, তিনি অনেক সংঘর্ষ করে ওই জায়গাটায় এসেছেন, তারপরে গুরু হয়েছে, এটা বুঝতে হবে। গুরু যদি আপনার উপর রুষ্ট হয়, আমাদের শাস্ত্রে এও লেখা আছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই গুরুকে কখনো রুষ্ট করা যাবে না। দেখা গেল আপনি অনেক বড় সাধক হয়ে গেছেন, আপনার গুরুর কাছ থেকে সাধনা শিখে শিখে অনেক বড় সাধক হয়ে গেছেন আপনি। তারপরেও যদি সেই গুরু চায় আপনার কাছ থেকে সব কেড়ে নিতে পারে এক ঝাটকায়। শুধু বলবে মুখ দিয়ে, তুই যা যা আমার কাছ থেকে নিয়েছিস আমি কেড়ে নিলাম, বাস এতটুকু কথাই যথেষ্ট। আপনার সারা জীবনের পুঁজি কিন্তু চলে যাবে। তাই গুরু থাকা অবশ্যই দরকার। গুরু আপনার ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, ওটা যে গুরু এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, আপনার সেই গুরু হয়তো পছন্দ হলো না, আপনি অন্য গুরুর কাছে যেতে পারেন, কিন্তু আগের গুরুকে আপনি অপমান করতে পারেন না। তিনি তো আপনাকে শিখিয়েছেন। কাজেই গুরু প্রয়োজন। আর এই তান্ত্রিক হতে গেলে গুরু তো মাস্ট হতেই, মানে ধরতেই হবে, এর নির্ভুল এবং গুরুর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। অগাধ
একটু বিশ্বাস কম হলে চলবে না, হতেই হবে, থাকতেই হবে, এটা ফাইনাল। কাজেই আপনারা যাকেই গুরু করুন, গুরুর প্রতি অগাধ বিশ্বাস রাখুন। তিনি যদি বাই চান্স আপনার মনে কোনো আঘাত দিয়েও থাকে, সেটা মনে খারাপ নিলে চলবে না, ঠিক আছে? যেমন আপনার মা বাবা গুরু ব্যক্তিত্ব, গুরুজন, তো সেও আপনাকে দুটো কথা অনেক সময় বলে, কিন্তু আপনার মা বাবাকে ছেড়ে কি আপনি চলে যান? যান না তো। তদ্রূপ এই এই গুরুই তাই, গুরু সেই রকম, আপনারা সেইভাবেই গুরুর সঙ্গে আচরণ করবেন। ওই একটা আছে, মানব জীবন সফল হবে গুরুর উপদেশে, গুরুচরণ অমূল্য ধন, বাঁধো ভক্তি রসে। তাই গুরুকে যদি ভক্তি করে, গুরুকে কেউ ভালোবাসে, তার জীবন তো সফল, এটা 100% গ্যারান্টি। কাজেই তন্ত্রবিদ্যা শিখতে গেলে আপনার এই গুণ থাকা দরকার। আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি বা আলোচনা করলাম, আপনারা এই জিনিসগুলো খুব খেয়াল রাখবেন, ঠিক আছে? আর তন্ত্রবিদ্যা শিখতে গেলে সবথেকে প্রধান, আপনার গুরু যে যদি আপনার গুরু মন্ত্র দেয়, সেটা আপনাকে ডেইলি একমালা জপ করতে হবে। যদি গুরু মন্ত্র দেয়, আপনি কারো কাছ থেকে শুনলেন, ধরুন আপনি একটা মন্ত্র জানেন, আমি বলি গুরুর গুরুত্বটা কী, কেন, ধরুন ধরে নিন, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 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 আমরা কিন্তু এই কলিযুগের হরিনাম মহামন্ত্র কিন্তু আমরা সবাই জানি, কিন্তু যতই আপনি গান এই হরিনাম, কিন্তু কাজ করবে না। যখন আপনি কারো কাছ থেকে দীক্ষিত হবেন, সেই হরিনাম মন্ত্র যদি আপনার কানে দেয়, সেদিনকের থেকে গুরুদেব যদি বলে দেয় যে তুমি এটা জপ করো, তাহলে সেদিনকের পর থেকে দেখবেন যে আপনার ওই মন্ত্রটা কাজ করা শুরু করে দিয়েছে। সেই মন্ত্রটা কিন্তু সেদিনকের থেকে কাজ করা শুরু করে দিয়েছে, এটা মনে রাখবেন। তাই যেমন আমি একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই, গুরুর কাছ থেকে কোনো মন্ত্র নেওয়াটা কী হয়, আমি উদাহরণ দিই একটা। ধরে নিন বট গাছের বীজ, বট গাছের নিচে তো অনেক পড়ে, কিন্তু বটবৃক্ষ কিন্তু জ্বালায় না, ওটা কিন্তু অঙ্কুরিত হয় না। অঙ্কুরিত কখন হয়? একটা পাখি ওই বট গাছের বীজ যখন বীজ খাবে, ওই পাখির পেটে সিদ্ধ হবে, তারপর সে মলত্যাগ যদি করে, যেখানেই করুক না কেন, সেখানেই অঙ্কুরিত হয়। সে পাথরের উপর করলে অঙ্কুরিত হয়। তদ্রূপ একটা মন্ত্র গুরু সিদ্ধ করে রাখে, রেখে ওই মন্ত্রটা যখন শিষ্যের কানে দেয়, তখন ওই শিষ্যের কানে গিয়ে সেটা অঙ্কুরিত হয়। এটাই বোঝানোর চেষ্টা করলাম যে একটা মন্ত্র উঠিয়ে নিয়ে আপনি মন্ত্র জপ করবেন গুরু ছাড়া, আপনার উপকার তো হবেই না, উল্টা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। উল্টা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বুঝতে পারলেন? কারণ আপনি সঠিক বিধি জানেন না, 1, 2 নম্বর কেউ কারো কাছ থেকে আপনি আদেশ নেননি এই মন্ত্রের, তো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো দয়া করে, আমি অত বানিয়ে বলতে পারি না, আমি যা বলবো একদম স্ট্রেট বলবো, তাতে অনেকে হয়তো খারাপ ভাবতে পারেন, তাতে আমার কোনো যায় আসে না। আর একটা কথা শেষে বলি, কথাটা হচ্ছে, দেখুন আপনার গুরু আপনাকে যখন শেখাবে, সে শেখাবে তার মতো করে, আপনি তাতে ইন্টারফেয়ার করতে পারেন না। সে কীভাবে শেখাবে সেটা কিন্তু আপনার গুরুর ব্যাপার, সেটা আপনার কোনো বিষয় না। এটা সবসময় ধ্যান দিয়ে রাখতে হবে। আপনি বলতে পারেন আমাকে এইভাবে শেখান, ওইভাবে শেখান, এটা দিন সেটা দিন, না। গুরু পার্ট টু পার্ট আপনাকে যখন শেখাবে, যেমন আমরা শিখেছি পার্ট টু পার্ট, এমনি গুরু দিয়ে দিচ্ছে। গুরুর কাছ থেকে কিন্তু আমাদের চাইতে হচ্ছে না, যে শিষ্যটা কতদূর এগোলো ঠিক তাকে সেভাবেই দেয়। একজন ধরুন 5 কিলো মাথায় বোঝা বইতে পারে, তার মাথায় 50 কিলো দিলে তো সে বোঝাটা নিতে পারে না, তাই না? কাজেই এই জিনিসগুলো আপনার খুব ধ্যানে রাখতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আমার সঙ্গেও 2-1 জনের সঙ্গে কথা হয়, তারা মানে বলেই দেয় যে আমি আমার মতো চলবো, আমি আপনার কাছে ফটো দিব কি না দিব আমার ব্যাপার,
আর বাবা তোমার ব্যাপার না, শেখাচ্ছি আমি, আমার ব্যাপার। আর তোমার ফটোটা চাইছি এই কারণেই, তোমার ভালোর জন্য। আমি পাঠাবো কার কাছ থেকে? তোমার মুখ না দেখলে তো আমি, হয় না এগুলো, এগুলো হয় না। এমনি তো কাছে আসতে পারছো না, তার উপরে একটা ফটো চাই, তাও যদি নিতে না পারো, কাজেই এইভাবে করলে হবে না। গুরু কিভাবে শেখাবে, গুরুর ব্যাপার, সেটা তো আপনার বিষয় হতে পারে না। আপনার বিষয় এই, গুরু যা আদেশ করবে সেটা পালন করা হচ্ছে আপনার বিষয়। কথা বোঝাতে পারলাম? এটাই হচ্ছে কথা। কাজেই আপনারা এই বিষয়গুলো খুব মেনে চলবেন। দেখবেন ভবিষ্যতে শুধু তন্ত্র জগতেই নয়, যে কোনো জগতে হোক, পড়াশোনার দিক হোক, কিছু শিখছেন, গান বাজনা, কোনো কাজ, যাই করুন না কেন, গুরু যা বলুক ওটাই ফাইনাল। যে মেনে নিতে পারছে সেই জগতে কিন্তু একটা নাম করে যেতে পেরেছে। আর যে পারেনি সে কিচ্ছু করতে পারেনি। ঠিক আছে, জয় গুরু, জয় শ্রী রাধে। এই কথাতে রাখি। যদি আমার কথা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার আরও ইচ্ছাটা বাড়বে। শেয়ার যদি করেন তাহলে কি হবে, আর একটা মানুষ জানতে পারবে যার এই বিষয়ে আগ্রহ আছে। আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা কি চাইছেন, কমেন্ট করবেন, কমেন্টে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। জয় গুরু।